আগের ক্লাসে আমরা কোষ প্রাচীরের গঠন সম্পর্কে আলোচনা করছি। এখন আমরা কোষ প্রাচীরের কাজ সম্পর্কে আলোচনা করব। মূলত একটা প্রাচীরের কি কি কাজ করে সেটাই। কোষের ক্ষেত্রে কোষের যদি প্রাচীর থাকে তাহলে কোষের প্রাচীর যা যা কাজ করবে সেটা হলো কোষকে নির্দিষ্ট আকৃতি দান করে, বাইরের পরিবেশ থেকে সজীব প্রোটোপ্লাজমকে সার্বিকভাবে রক্ষা করে এবং কোষের দৃঢ়তা প্রদান করে এবং উদ্ভিদের কঙ্কাল হিসেবে উদ্ভিদকে দৃঢ়তা এবং শক্তি ও নমনীয়তা প্রদান করে এবং কোষ বিভাজনের সার্বিক ধারা বজায় রাখে এবং কোষের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে এবং প্লাজমোডেসমাটার মাধ্যমে আন্তঃকোষীয় যোগাযোগ সৃষ্টিতে সাহায্য করে এবং কোষগুলোকে পরস্পর হতে পৃথকমুখী রাখে এবং পানি ও খনিজ লবণ শোষণ এবং পরিবহনে সাহায্য করে। কোষ প্রাচীরে অবস্থিত কিউটিন, সুবেরিন ইত্যাদি পানি নিরোধক হিসেবে কাজ করে এবং উদ্ভিদ দেহে রোগ জীবাণু অনুপ্রবেশে বাধা দেয় এবং কোষের অভিস্রাবণিক চাপ বজায় রাখতে সাহায্য করে। কিউটিন এবং সুবেরিন যুক্ত কোষ প্রাচীর প্রচ্ছেদন প্রক্রিয়ায় উদ্ভিদ থেকে পানির পরিমাণ হ্রাস করে এবং কোষ প্রাচীর শোষণ, প্রচ্ছেদন, সংবহন ও ক্ষরণে সাহায্য করে এবং কোষ প্রাচীরের কোষকে যান্ত্রিক শক্তি প্রদান করে। এগুলো হলো কোষ প্রাচীরের কাজ। তাহলে পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। কোষ ঝিল্লি কি? বিবরণ দাও। এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, মাঝে মধ্যে আসে, খুবই গুরুত্বপূর্ণ, 3 স্টার বললেও চলে। সিলেট বোর্ডে আসছে 2015 সালে, গ অর্থাৎ প্রয়োগে 3 মার্কে। আচ্ছা, কোষ ঝিল্লি বলতে আমরা কি বুঝি? কোষ ঝিল্লি হচ্ছে প্রতিটি সজীব কোষের প্রোটোপ্লাজমে যে অতি সূক্ষ্ম, স্থিতিস্থাপক এবং বৈষম্যভেদ্য লিপোপ্রোটিন নির্মিত ত্রিস্তরী সজীব ঝিল্লি দিয়ে আবৃত থাকে, তাকে কোষ ঝিল্লি বলে। এটা সর্বপ্রথম আবিষ্কার করেন কার্ল নাগেলি অ্যান্ড ক্রেমার 1855 সালে। এটি পর্যবেক্ষণ করেন এবং নামকরণ করেন কোষ ঝিল্লি। পরবর্তী স্লাইডে আমরা দেখব কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন বা ফ্লুইড মোজাইক মেমব্রেন। ফ্লুইড মোজাইক মডেল এটা সর্বাপেক্ষা গ্রহণযোগ্য একটি মডেল, যেটা সিঙ্গার ও নিকেলসন 1972 সালে প্রদান করে। এই মডেলটা খুবই গ্রহণযোগ্য। এখানে আমরা দেখি যে কার্বোহাইড্রেট বা শর্করা, এই গ্রিন কালারের যেগুলো দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় কার্বোহাইড্রেট বা শর্করা, আর নিচে যেগুলো দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় গ্লাইকোপ্রোটিন। ভায়োলেট বা বেগুনি কালারের যেগুলো দেখা যাচ্ছে সেগুলোকে বলা হয় গ্লাইকোপ্রোটিন এবং ইন্টিগ্রাল প্রোটিন উভয় সার্ভ পর্যন্ত বিস্তৃত থাকার কারণে এটাকে বলা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। আর পেরিফেরাল প্রোটিন ঝিল্লির সার্ফে অবস্থিত, যার কারণে এটাকে বলা হচ্ছে পেরিফেরাল প্রোটিন। মূলত ফসফোলিপিড বাইলেয়ার, এগুলো হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার, এগুলো হেড, আর
এগুলা হচ্ছে টেইল। এবং এই ফসফোলিপিড বাইলেয়ারের ফাঁকে ফাঁকে রয়েছে কিছু ইয়েলো কালারের, এগুলাকে বলা হয় কোলেস্টেরল। আর এই বাইরের অংশটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। এবার আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। ফ্লুইড মোজাইক মডেল সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা। এটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল বা প্লাজমা মেমব্রেনের একটা সুনির্দিষ্ট মডেল। এই গোলাকৃতির এটাকে বলা হচ্ছে অন্তর্নিহিত প্রোটিন, একে বলা হচ্ছে প্রান্তীয় প্রোটিন। হেড বা মাথা এগুলো থাকে সাধারণত পানিগ্রাহী, আর হেডের নিচে যে টেলগুলো থাকে এগুলো বলা হচ্ছে পানি বিদ্বেষী। লেজ সাধারণত পানি বিদ্বেষী হয়, আর হেড বা মাথা পানিগ্রাহী। এবং ঝিলে উভয় সার পর্যন্ত যে বিস্তৃত থাকতেছে যে প্রোটিনটা, সেটাকে বলা হচ্ছে আন্তঃঝিলি প্রোটিন। এটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। এবং মেমব্রেন প্রোটিন সাধারণত 3 প্রকার হয়ে থাকে, এবং 3 প্রকার প্রোটিনগুলো আমরা জেনে নিই। পরবর্তী স্লাইডে আমরা দেখি যে ইন্টিগ্রাল প্রোটিন বা আন্তঃঝিলি প্রোটিন। আমরা ফ্লুইড মোজাইক মডেলে দেখতে পারছি যে আন্তঃপ্রোটিন আমরা কোনগুলোকে বলছি? আন্তঃপ্রোটিন বলছি হেড এবং টেল সহ মাঝখানে যে এক বড় উভয়সার পর্যন্ত যেটা বিস্তৃত হচ্ছে, এটাকে আমরা বলছি ইন্টিগ্রাল প্রোটিন। এটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, এটাকে বলা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। ঝিলির উভয় পৃষ্ঠতল পর্যন্ত বিস্তৃত, ঝিলির উভয় পৃষ্ঠতল পর্যন্ত বিস্তৃত থাকে। এটা একটা তল, এটা একটা তল, যার কারণে উভয় তল পর্যন্ত বিস্তৃত থাকে। এই প্রোটিনটি ছিদ্রযুক্ত এবং আয়ন চলাচলে ছিদ্রযুক্ত হওয়ার কারণে এখান দিক দিয়ে আয়ন চ্যানেল তৈরি হয়। ছিদ্রযুক্ত থাকার কারণে এখান দিক দিয়ে আয়ন চ্যানেল তৈরি হয়। এদেরকে ট্রান্সমেমব্রেন প্রোটিন বা টানেল প্রোটিনও বলা হয়। এইসব প্রোটিনের মাঝে স্থান পরিবর্তনের প্রবণতা লক্ষ্য করা যায়। এবং লিপিড 2 নম্বর হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন বা অন্তর্নিহিত প্রোটিন। আমরা প্রথমের দিকে লক্ষ্য করছি যে উপরে একটা রয়েছে প্রোটিন, চিত্র দেখলে আমরা বুঝতে পারবো যে এখানে রয়েছে অন্তর্নিহিত প্রোটিন। এই যে এইটাকে বলা হচ্ছে অন্তর্নিহিত প্রোটিন। এখানে অন্তর্নিহিত প্রোটিন ধরলাম এটা কি করবে, যে ফসফোলিপিড স্তরে আংশিক, কথাটা মনে রাখতে হবে যে আংশিক অথবা সম্পূর্ণ, আংশিকও থাকতে পারে বা সম্পূর্ণ প্রবিষ্টতা থাকতে পারে, এটাকে বলা হয় লিপিড সম্পৃক্ত প্রোটিন বা অন্তর্নিহিত প্রোটিন। এবার দেখি পেরিফেরাল প্রোটিন বা প্রান্তীয় প্রোটিন। পেরিফেরাল প্রোটিন বা প্রান্তীয় প্রোটিন, এটাকে বলা হচ্ছে পেরিফেরাল বা প্রান্তীয় প্রোটিন, যেটা ফসফোলিপিড বাইলেয়ারের মাঝে থাকবে না,
কিন্তু ফসফোলিপিড বাইলেয়ারের উপরের দিকে থাকবে, সেটাকে বলা হচ্ছে প্রান্তীয় প্রোটিন বা পেরিফেরাল প্রোটিন। ফসফোলিপিড স্তরে এই দেখো বহিঃতলে অথবা অন্তঃতলে দুইটার একটাই থাকবে বা সংলগ্ন হয়ে অবস্থান করে। এদেরকে সহজেই পৃথক করা যায়। একটা জিনিস যদি বাইরে থাকে অন্তঃতলে বা এখানেও থাকতে পারে, বহিঃতলে বা অন্তঃতলে থাকতে পারে। যেটা আলাদা থাকে সেটাকে খুব সহজেই আলাদা করা যায়। এগুলা কিন্তু একটা সারফেসের সাথে আছে, এটা আবার উভয় সারফেসের সাথে আছে। সবচেয়ে তাড়াতাড়ি এই প্রান্তীয় প্রোটিনটাকে আলাদা করা যাবে। তারপর অন্তর্নিহিত প্রোটিনটাকে করা যাবে, পৃথক করা যাবে। তারপর হচ্ছে আন্তর্নিহিত বা আন্তঃঝিলি প্রোটিনটাকে পৃথক করা যাবে। কিন্তু খুব সহজে যেটা পৃথক করা যাবে সেটা হচ্ছে প্রান্তীয় প্রোটিন বা পেরিফেরাল প্রোটিন। আমরা পরবর্তী স্লাইডে দেখি গ্লাইকোক্যালিক্স। যে কথাটা আমি তোমাদের বললাম যে ফসফোলিপিড অণুর সাথে সাথে কার্বোহাইড্রেট শৃঙ্খল যুক্ত হয়ে তাকে গ্লাইকোলিপিড বলে। গ্লাইকোলিপিড কোনগুলা? গ্লাইকোলিপিড আমরা প্রথমে দেখছি, গ্লাইকোলিপিড হচ্ছে এই চিত্রই আমরা দেখছিলাম যে গ্লাইকোলিপিড হচ্ছে এই যে এগুলা গ্রিন কালারের যেগুলো দেখা যাচ্ছে এগুলাকে বলা হয় হচ্ছে গ্লাইকোলিপিড। এগুলা ফসফোলিপিড বাইলেয়ারের উপরের সারফেসে বিদ্যমান থাকবে বা উপরের তলে বিদ্যমান থাকবে, সেগুলো হচ্ছে গ্লাইকোলিপিড। এই যে অসংখ্য গ্লাইকোলিপিড দেখা যাচ্ছে এবং গ্লাইকোলিপিডের উপর যেগুলো থাকতেছে সেগুলোকে বলা হচ্ছে কোলেস্টেরল বা কোলেস্টেরল তো না, এগুলাকে বলা হচ্ছে কার্বোহাইড্রেট চেইন এগুলা। আর কোলেস্টেরল তো হচ্ছে নিচের গুলা। এটা বলছে যে গ্লাইকোপ্রোটিন থাকে, কোনগুলো কার্বোহাইড্রেট হয় গ্লাইকোলিপিড। ফসফোলিপিড অণুর সাথে কার্বোহাইড্রেট শৃঙ্খল যুক্ত হয়ে, এই যে ফসফোলিপিড অণুর সাথে কার্বোহাইড্রেট শৃঙ্খল দেখলাম না, ছোট ছোট কার্বোহাইড্রেট গুলা মিলে একটা কার্বোহাইড্রেট শৃঙ্খল তৈরি করে। যে ছোট ছোট কার্বোহাইড্রেট শৃঙ্খল তৈরি করে, ওই কথাটাই বলছে এইখানে যে ফসফোলিপিড অণুর সাথে কার্বোহাইড্রেট শৃঙ্খল যুক্ত হয়ে গ্লাইকোলিপিড তৈরি করে। আবার বলছে ফসফোলিপিড অণুর সাথে প্রোটিন অণু যুক্ত হলে কি হবে? গ্লাইকোপ্রোটিন। লিপিড যুক্ত হলে আমরা কি বলবো? গ্লাইকোলিপিড। আর ফসফোলিপিড অণুর সাথে প্রোটিন যুক্ত হলে তাকে কি বলবো? গ্লাইকোপ্রোটিন। আবার গ্লাইকোলিপিড প্লাস গ্লাইকোপ্রোটিনকে একত্রে আমরা কি বলবো? গ্লাইকোক্যালিক্স। এটি ঝিলির বহিঃতলে থাকে এবং কোষের চিহ্নিত কারক হিসেবে ব্যবহার করা হয়। কোশ্চেন আসতে পারে যে কোনটিকে কোষের চিহ্নিত কারক হিসেবে ব্যবহার করা হয় বা কাজ করে, ব্যবহৃত হয় বা কাজ করে, সেটা হবে গ্লাইকোক্যালিক্স, যা ঝিলির বহিঃতলে থাকে। যেহেতু আমরা বহিঃতলে দেখছি যে গ্লাইকোক্যালিক্স থাকে। এবার কোলেস্টেরল তো নিচের ফসফোলিপিড বাইলেয়ারের হেড আর টেইল, দুই লেয়ারের মাঝখানে যে লিপিড জাতীয় পদার্থ থাকে তাকে বলা হয় লিপিড জাতীয় পদার্থ থাকে তাকে বলা হয় কোলেস্টেরল। কোলেস্টেরলের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে যে এটি প্রাণী কোষের মেমব্রেনে অপেক্ষাকৃত বেশি অবস্থান করে। এই কথাটা মাথায় রাখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ।
যে প্রাণী কোষের মেমব্রেনে এটি অপেক্ষাকৃত বেশি থাকে। কোশ্চেনে আসবে যে কোনটি প্রাণী কোষের মেমব্রেনে অপেক্ষাকৃত বেশি থাকে, সেটা হবে কি কোলেস্টেরল। এটি সাধারণত লিপিড জাতীয় পদার্থ, ফসফোলিপিড অণুর ফাঁকে ফাঁকে অবস্থান করে। এবং ফ্লিপ ফ্লপ মুভমেন্ট, এই মুভমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। স্টার মার্ক। ফ্লিপ ফ্লপ মুভমেন্ট প্লাজমা মেমব্রেন অনেকটা অর্ধতরল পদার্থের ন্যায় আচরণ করে। প্লাজমা মেমব্রেন সাধারণত, এটা তো আমরা বললাম যে প্লাজমা মেমব্রেন হচ্ছে বৈষম্যবৃদ্ধ ঝিল্লি, যেটা অর্ধতরল পদার্থের ন্যায় আচরণ করবে। এতে লিপিড অণু তরল পদার্থের ন্যায় এক স্তর থেকে অন্য স্তরে স্থান পরিবর্তন করে বা পাশে ব্যাপ্ত হয় বা অক্ষ বরাবর ঘুরতে থাকে। যে কোনো একটা জিনিস যদি এক স্থান থেকে অন্য স্থানে পরিবর্তন করে আবার পাশে ব্যাপ্ত হয়, তখন তাকে কি বলা হবে? ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। এই কথাটা বলছে যে প্লাজমা মেমব্রেনে এই যে একটা বৈষম্যভেদ্য ঝিল্লি দ্বারা আবৃত এবং অন্তর্নিহিত অর্ধতরল পদার্থের ন্যায় এগুলো থাকে। এগুলো মাঝে মধ্যে স্থান পরিবর্তন করে। স্থান পরিবর্তন করার কারণে এগুলো ফ্লিপ ফ্লপ মুভমেন্ট হয়। এইভাবে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট হয়। মুভমেন্ট হওয়াটাকেই বলা হচ্ছে এখানে ফ্লিপ ফ্লপ। পরবর্তী স্লাইডে আমরা দেখি যে কোষ প্রাচীর ও কোষ ঝিল্লির মধ্যে পার্থক্য। পূর্বের ক্লাসে আমি পড়াইছিলাম যে কোষ প্রাচীর, আজকে পড়াইলাম কোষ ঝিল্লি। এবং কোষ প্রাচীর অ্যান্ড কোষ ঝিল্লির মধ্যে যে পার্থক্য এর বিষয়গুলো আমরা দেখতে পাবো। সজীবতা দেখতে পারবো। সজীবতা বিষয়টা কোষ প্রাচীরে কি? কোষ প্রাচীরে নির্জীব তথা জড় এবং কোষ ঝিল্লিতে এটা সজীব। এবং অবস্থান শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে, কিন্তু কোষ ঝিল্লি প্রাণী বা উদ্ভিদ উভয় কোষেই থাকবে। এবং গঠনের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে এরা প্রধানত কোষ প্রাচীর হচ্ছে সেলুলোজ নির্মিত, কিন্তু কোষ ঝিল্লি আমরা কি করছি? প্রোটিন এবং লিপিডের সমন্বয়ে গঠিত এবং অলঙ্করণ গৌণ স্তরের বিশেষ বিন্যাসের জন্য নানাবিধ অলঙ্করণ দেখা যায় এবং কোনরূপ অলঙ্করণ দেখা যায় না। এবং আবরণী হচ্ছে কোষ ঝিল্লিকে আবৃত করে রাখে এবং কোষ ঝিল্লি প্রোটোপ্লাজমকে আবৃত করে রাখে। এবং স্তরসমূহ এটাকে তিনটা ভাগে ভাগ করা যায়, হচ্ছে মধ্যপর্দা, প্রাইমারি প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর। এবং এগুলো প্রোটিন এবং লিপিড দুইটি স্তর নিয়ে গঠিত। এবং ভেদ্যতা, এটা হচ্ছে প্রাথমিক অবস্থায় ভেদ্য থাকে, তবে কখনো অভেদ্যও থাকতে পারে, কিন্তু সর্বদাই বৈষম্যভেদ্য। যে কথাটা বললাম যে বৈষম্যভেদ্য পর্দা হওয়ার কারণেই কিন্তু ওই যে বললাম না ফ্লিপ ফ্লপ মুভমেন্ট দেখা যায়, ওটা বলছে। মাইক্রোভিলাই অনুপস্থিত, মাইক্রোভিলাই থাকবে না কিন্তু কোষ প্রাচীরে, কিন্তু কোষ ঝিল্লিতে মাইক্রোভিলাই থাকবে। এবং কোষীয় অঙ্গাণুতে কোনো ভূমিকা নেই কোষ প্রাচীরের, কিন্তু কোষ ঝিল্লির ভূমিকা রয়েছে। এবং ফিনোসাইট ভূমিকা রাখে না, কিন্তু পিনোসাইটিক ফসকা থাকতে পারে বা পিনোসাইটিক ভূমিকা রাখতে পারে। এবং এটার কাজ কি? কোষ প্রাচীরের কাজ হচ্ছে কোষকে দৃঢ়তা প্রদান করা, আকার আকৃতি প্রদান করবে। এবং কোষ ঝিল্লির কাজ হচ্ছে কোষের ভিতরে এবং বাইরে বিভিন্ন বস্তুর চলাচল নিয়ন্ত্রণ এবং কোষস্থ প্রোটোপ্লাজমের অংশ সংরক্ষণ করা হচ্ছে কোষ ঝিল্লির কাজ। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া হচ্ছে সাধারণত দ্বিস্তর বিশিষ্ট হয়ে থাকে। দ্বিস্তর বিশিষ্ট আবরণী ঝিল্লি, যার দ্বারা সীমিত সাইটোপ্লাজম যে অঙ্গাণুতে ক্রিবস চক্র
ইলেকট্রন ট্রান্সপোর্ট চক্র ইত্যাদি ঘটে এবং শক্তি উৎপন্ন করে, তাকে কি বলা হয়? মাইটোকন্ড্রিয়া বলা হয়। বিজ্ঞানী ওলিকার 1850 সালে এটি আবিষ্কার করেন এবং কার্ল বেন্ডা 1898 সালে এটির নামকরণ করেন। প্রতিটি উদ্ভিদ কোষে গড়ে 300 থেকে 400টি মাইটোকন্ড্রিয়া থাকতে পারে। এবার দেখি মাইটোকন্ড্রিয়ার একটা চিত্র দেখি আমরা, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এটা একটা মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া এই যে দ্বিসূত্র পেঁচানো যে ইয়েটা দেখা যাচ্ছে, এটা গঠনটাকে তো আমরা জানি যে এটা হচ্ছে ডিএনএ। মাইটোকন্ড্রিয়ায় ডিএনএ অবশ্যই থাকবে। ডিএনএ পূর্ণরূপ তো আমরা জানি ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। অ্যান্ড এই যে গ্রিন কালারের যে মতো যে পদার্থগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে রাইবোসোম, এবং এখানে তারা ছোট ছোট পদার্থ থাকবে, এগুলোকে বলা হচ্ছে ম্যাট্রিক্স। এবং বাইরে যে একটা আবরণ রয়েছে এটাকে বলা হচ্ছে লেয়ার রয়েছে, এটাকে বলা হচ্ছে বাইরের মেমব্রেন বা বাইরের স্তর। তারপরে এই যে ভিতরের দিকে যে স্তরটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে ভেতরের মেমব্রেন বা ভেতরের স্তর। এইখানে এটিপি থাকবে, অ্যাডিনোসাইন ট্রাইফসফেট, কতগুলো দেখা যাচ্ছে। এটার এটিপি সিনথেসিস হবে কিন্তু মাইটোকন্ড্রিয়া। এবং এই যে আঙ্গুলের মতো প্রবর্ধক যেগুলা দেখা যাচ্ছে এগুলাকে বলা হচ্ছে কি? ক্রিস্টি। এগুলাকে বলা হচ্ছে কি? ক্রিস্টি। আঙ্গুলের ন্যায় যে প্রবর্ধকগুলো দেখা যাচ্ছে এগুলাকে বলা হচ্ছে ক্রিস্টি। এটাই মূলত হচ্ছে মাইটোকন্ড্রিয়ার গঠন। এটা সম্পর্কে আমরা এখন বিস্তারিত পড়ব। পূর্বের স্লাইডে দেখি আবরণী। আবরণী হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট আবরণে আবৃত থাকে। বাইরের থেকে বললাম যে বাইরের মেমব্রেন বা বহিঃপর্দা এবং ভিতরেরটাকে অন্তঃপর্দা বলে। এবং পর্দা দুইটি প্রোটিন এবং লিপিড নির্মিত। আগেও কিন্তু আমরা বললাম যে কোষঝিল্লি কি? প্রোটিন এবং লিপিড নির্মিত। এবং মাইটোকন্ড্রিয়াও কিন্তু প্রোটিন এবং লিপিড নির্মিত। এর বাইরেরটি থাকবে মসৃণ এবং ভিতরেরটি ভাঁজযুক্ত। এই দুই পর্দার মাঝে থাকবে 6 থেকে 8 ন্যানোমিটার 6 থেকে 8 ন্যানোমিটার ব্যবধান থাকবে। এবং তারপর যে ক্রিস্টি, আঙুলের মতো যে প্রবর্ধকগুলো দেখালাম ওগুলাকে বলা হয় ক্রিস্টি। মাইটোকন্ড্রিয়া অন্তঃপর্দাটি ভাঁজযুক্ত হয়ে থাকে এবং ভাঁজগুলো নির্দিষ্ট ব্যবধানে এই যে আঙ্গুলের মতো কথাটা বললাম, আঙ্গুলের মতো প্রবর্ধকের সৃষ্টি করে। এদেরকে ক্রিস্টি বলে। এরা মাইটোকন্ড্রিয়ার ধাত্রকে কতগুলো অসম্পূর্ণ প্রকোষ্ঠে বিভক্ত করে, তাই একে বলা হয় ক্রিস্টি। পরবর্তী স্লাইডে আমরা দেখি এটাও একটা মাইটোকন্ড্রিয়া, ব্যবচ্ছেদ প্রকৃত, ওই পূর্বেরটা নেই, সব একই। এখানে একটা নতুন কথা দিয়েছে কি, যে আন্তঃঝিলি ফাঁকা স্থান। এই যে এখানে যে ফাঁকা স্থানগুলো থাকতেছে এইটাকে বলছে। আর বাকিগুলা ওই যে ম্যাট্রিক্স তো তখন এমনি দেখা দিচ্ছে, ওখানে সুন্দর দেখা যাচ্ছে না। এই যে ম্যাট্রিক্স হচ্ছে দানাদার পদার্থগুলো, এগুলো হচ্ছে ম্যাট্রিক্স। আর খুব যেগুলা দানাকৃত এগুলাকে বলা হচ্ছে রাইবোজোম।
এবার আমরা যাই এটিপি সিনথেসিস বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সাইকেল। মাইটোকন্ড্রিয়ার অন্তঃপ্রত্যয় তথা ক্রিস্টির বিভিন্ন স্থানে অতি ক্ষুদ্রাকৃতির বৃন্তযুক্ত এটিপি সিনথেসিস দেখাইছিলাম, কিন্তু এটিপি সিনথেসিস নামক গোলাকার কতগুলো দানা থাকে। এছাড়াও ক্রিস্টি উৎপাদনের বিভিন্ন স্থানে শোষণের জন্য ইটিসি ইলেকট্রন ট্রান্সপোর্ট সাইকেল থাকে। পূর্বে এদের সাথে এদেরকে একসাথে অক্সিজম বলা হতো। পূর্বে এদেরকে একসাথে অক্সিজম বলা হতো এবং এগুলোকে F1 কণা এবং F1 কণা নামে পরিচিত। এবার দেখি ডিএনএ। মাইটোকন্ড্রিয়াতে ক্ষুদ্র বৃত্তাকার এবং দ্বিতন্ত্রী এবং আদিকোষের অনুরূপ 2 থেকে 20 কপি ডিএনএ থাকে, এটুকু জানলেই হবে। এর উপস্থিতির জন্য মাইটোকন্ড্রিয়া স্বপ্রজননশীল। ডিএনএ কি? স্বপ্রজননশীল করে মাইটোকন্ড্রিয়াকে। ডিএনএ থাকার কারণে মাইটোকন্ড্রিয়াটা স্বপ্রজননশীল, মানে নিজেই শক্তি উৎপাদন করা হয়। মাইটোকন্ড্রিয়াকে কিন্তু আবার একটা বলা হয় যে শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। ডিএনএ থাকে, স্বপ্রজননশীল হওয়ার কারণেই কিন্তু মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপন্ন করে, বা মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস। এটা মাথায় রাখবা, মাইটোকন্ড্রিয়াকে বলা হয় শক্তিঘর বা পাওয়ার হাউস। দেখি রাইবোজোম। মাইটোকন্ড্রিয়াতে 70H প্রকৃতির রাইবোজোম থাকে, যা ব্যাকটেরিয়ার রাইবোজোমের সাথে তুলনীয়। এতে বিভিন্ন ধরনের এনজাইম সংশ্লেষিত হয়। এই যে আমরা এখানে বলছিলাম যে 70S এটা কিন্তু আবার 70S কিন্তু আবার কত 30S প্লাস 40S। 30S প্লাস 40S এগুলো কিন্তু আসলে যোগফল না। 30S প্লাস 40S, 30S and 40S দ্বারা কিন্তু অন্য কিছু বোঝায়। এটাই বোঝাচ্ছি যে 70S। আচ্ছা, মাইটোকন্ড্রিয়ার রাসায়নিক গঠনটা দেখি। মাইটোকন্ড্রিয়ার শুষ্ক ওজনের কত 65% কিন্তু প্রোটিন, তারপরে মাত্র 29% হচ্ছে গ্লিসারাইড, 8% হচ্ছে কোলেস্টেরল এবং লিপিডের মধ্যে লিপিডের মধ্যে 90%ই আবার হচ্ছে ফসফোলিপিড এবং 100 ধরনের কোএনজাইম ও এনজাইম রয়েছে এবং মাত্র খুব সামান্য পরিমাণ 0.5% ডিএনএ বা আরএনএ থাকতে পারে মাইটোকন্ড্রিয়ায়। পরবর্তী স্লাইডে দেখি মাইটোকন্ড্রিয়ার কাজ কি। মাইটোকন্ড্রিয়ার কাজ দেখেই আজকে আমরা ক্লাসটা শেষ করে দেব। দেখি মাইটোকন্ড্রিয়ার কাজ। মাইটোকন্ড্রিয়াতে কেবল